আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর সেকশন বি এর হচ্ছে ফার্স্ট ক্লাস। সো যারা হলো কি সেকশন এ তে ক্লাস করেছে তাদেরকে যে টপিকগুলো অলরেডি কভার করা হয়েছে, যেহেতু আপনারা ওইগুলো পড়েন নাই এজন্য আপনাদের সেকশনটা আলাদা করে একদম শুরু থেকে স্টার্ট করা হবে, ঠিক আছে? তো ইলেকট্রিক্যাল সার্কিট 2 টা মূলত আমাদের থিওরি যে কোর্সটা হচ্ছে 3 ক্রেডিটস এর। সো এই জায়গাটাতে আপনারা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এন্ড 2 দুইটাই হলো কি এই সেমিস্টারে পড়ছেন। তো যতগুলো জিনিস আপনারা ইলেকট্রিক্যাল সার্কিট 1 এ পড়বেন তার অনেক কিছু জিনিসই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 2 তে কমন আছে। লেটস সে আপনারা কারশফস কারেন্ট ল, কারশফস ভোল্টেজ ল, তারপর নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, থেভেনিন, নর্টন এগুলো পড়ছেন না বা পড়বেন সামনের দিনগুলোতে, সুপারপজিশন আছে। সো এই সব টপিকগুলো আমাদের এসি সার্কিটেও আছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে। কেউ কি বলতে পারবেন যে এসি সার্কিট আর ডিসি সার্কিটের মধ্যে একদম বেসিক ডিফারেন্সটা কোথায়? এসি তে মূলত একটা কম্পোনেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করা হয় ডিসি তে, আর এসি তে হচ্ছে আমার রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর সবগুলো নিয়ে অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে কাজ করা। ফাইন, আমরা তাহলে বলতে পারি যে এসি তে ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সার্কিটে শুধুমাত্র একটা কম্পোনেন্ট থাকে যেটা হলো রেজিস্টর, আর যখন এসি সার্কিটগুলো আমরা অ্যানালাইসিস করছি এর সাথে আমার রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, দ্যাটস ফাইন। আর মেইন হলো ডিসি সার্কিট ঠিক টাইমের সাথে, মানে আমার ডিসি যে আউটপুটটা ছিল টাইমের সাথে কি ভ্যারি করতো না ফিক্সড থাকতো? ডিসিটা ফিক্সড থাকে। আর এসি সার্কিটের ক্ষেত্রে কি হচ্ছে উইথ টাইম ওইটা ভ্যারি করে। আমরা বিভিন্ন ধরনের সাইনোসয়েডাল যে ফর্মুলা আছে সাইনোসয়েডাল ফর্মুলা দেখি। তো এখন হচ্ছে সাইনোসয়েডাল ফর্ম বা সাইনের আউটপুটটা কিভাবে আসে সেগুলো আমরা সামনের দিকে দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু প্রথমে আমি একটু কোর্স আউটলাইনটা নিয়ে আলোচনা করি যে এই কোর্সে মানে থ্রুআউট দিস সেমিস্টার আপনাদেরকে কি কি শেখানো হবে অথবা এখান থেকে কোর্স লার্নিং আউটকামগুলো কি হবে। সো আপনারা যেহেতু একদমই নতুন আমি একটু বলে দেই, সিএলও মিন্স হলো কোর্স লার্নিং আউটকামের শর্ট ফর্মটা ইউজ করা হয়। তো এই সিএলও 1 2 3 4 এগুলো আপনাদের হচ্ছে জাস্ট বোঝার জন্য যে আপনি এখান থেকে বা এই কোর্সটা থেকে কি কি জানতে পারবেন। First of all, the students should be able to know the basic laws of electricity, AC current and magnetism. Secondly, analyze the properties of AC values, for example, waveforms, RMS values of voltage and current, power, series and parallel, RL, RC, RLC circuit. আচ্ছা, এখানে আপনাদের এসি সার্কিটে যেমন হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ল নিয়ে অ্যানালাইসিস করেছেন না বা করবেন সামনের দিনগুলোতে। দ্যাটস আমি একটু আগে যেরকম বলেছিলাম যে কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল, তারপর ওহমস ল, থেভেনিনস থিওরাম, বিভিন্ন ধরনের লগুলো আছে। এই জায়গাটাতেও আপনারা এরকম বিভিন্ন যে বেসিক লগুলো ওগুলো নিয়ে জানতে পারবেন। সাথে হলো এসি সার্কিটে আমাদের ম্যাগনেটিজম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনাদের ডিসিতে নাই। তো এসি সার্কিটের এই টপিকগুলো না জানলে আপনার সামনের দিনের যে কোর্সগুলো আছে যেমন হচ্ছে কি আপনাদের এনার্জি কনভার্সন 1 2 এই কোর্সে যে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে। এনার্জি কনভার্সন 1 এর ক্ষেত্রে আপনারা যখন ট্রান্সফরমার, মোটর এগুলো নিয়ে পড়বেন সেখানে কিন্তু অনেকাংশেই আপনাদের হচ্ছে এসি সার্কিটের কনসেপ্টগুলো কাজে লাগবে। যেমন আমরা এসি সার্কিটের ডিফারেন্ট টাইপসের পাওয়ার নিয়ে স্টাডি করব, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। এই তিনটা টার্ম আপনি যখন হচ্ছে এনার্জি কনভার্সন 1 কোর্সটা করবেন তখন ঘুরে ফিরে আপনার বারবার আসবে। কেন আসবে? কারণ আমরা যখন ডিসি তে পড়েছিলাম আমরা কি ডিরেক্ট শুধু P = VI বা I স্কয়ার আর এরকম ভাবে পাওয়ারগুলোকে ক্যালকুলেট করে এসেছি না, বাট আমি যখন এসি সার্কিট নিয়ে ডিল করব আমাকে হচ্ছে তিন ধরনের পাওয়ার নিয়ে মূলত কাজ করতে হবে। ফার্স্ট অফ অল রিয়েল, রিঅ্যাক্টিভ এন্ড অ্যাপারেন্ট। সো এই রিয়েল পাওয়ারটা আসলে কি কাজ করছে, রিঅ্যাক্টিভ পাওয়ারের কাজ কি, অ্যাপারেন্ট পাওয়ারটাকে আমরা কেন এই দুটার কম্বিনেশন বলছি, কোনটা কি ওয়েস্টেজ পাওয়ার নাকি ওয়েস্টেড পাওয়ার নাকি সবগুলাই আমার ইম্পর্টেন্ট পাওয়ার, যদি ইম্পর্টেন্ট হয় কিভাবে ইম্পর্টেন্ট, এই সব কিছুই হচ্ছে আপনাদের এসি সার্কিটে জানা হবে। আর আরেকটা ব্যাপার, আপনারা কি কমপ্লেক্স নাম্বার করেছিলেন ম্যাথমেটিক্সে? জি। কমপ্লেক্স নাম্বারে কি থাকে? একটা রিয়েল পার্ট থাকে, সাথে হচ্ছে একটা ইমাজিনারি পার্ট থাকে, তাই না? তো আমরা যখন ডিসি সার্কিটগুলো অ্যানালাইসিস করি আমরা অনলি রিয়েল পার্টটা নিয়ে ডিল করি, কোনো ইমাজিনারি পার্ট থাকে না। বাট যখন আমরা এসি সার্কিট নিয়ে ডিল করব বোথ আমাদের রিয়েল এন্ড ইমাজিনারি দুইটাকে নিয়েই কাজ করতে হবে। সবার কাছে ক্লিয়ার এটা? আচ্ছা, সো এই যে ইমাজিনারি পার্টটা কেন অ্যাড হলো বা এটার হচ্ছে আপনার সিগনিফিকেন্সটা কি, এই সব কিছুই আপনাদেরকে এই কোর্সে জানানো হবে। তারপরে যে আমরা ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো নিয়ে যে কাজ করছি, এই ক্যাপাসিটর, ইন্ডাক্টর কেন ইউজ করা হচ্ছে সার্কিটে, অথবা এই যে আমরা একটু আগে বললাম যে আমরা হলো কি রেজোনেন্স বা সিরিজ প্যারালাল, আরসি, আরএলসি এসব সার্কিট নিয়ে কাজ করব। তাহলে শুধুমাত্র আমার যদি রেজিস্টরের সাথে ক্যাপাসিটর কানেক্টেড থাকে তখন আউটপুট কেমন আসবে, অথবা যদি আমার রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এট আ টাইম একটা
সার্কিটে কানেক্টেড থাকে সেক্ষেত্রে আউটপুট কেমন আসে, এগুলো সবকিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। এরপর ধরেন হচ্ছে আমাদের বিভিন্ন রেজোনেন্স যেগুলো আছে, লেটস সে সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স, তারপরে ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট, থ্রি ফেজ সার্কিট, এগুলো সবই হচ্ছে এসি সার্কিটের আন্ডারে পড়ে। তো এই রেজোনেন্স গুলো নিয়ে আমরা যখন কাজ করব, রেজোনেন্সের আমাদের রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনস গুলো কি, যে আমরা বলি যে সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স, এগুলোর আসলে কাজটা কি, এটা হচ্ছে আপনাদেরকে এখানে জানতে হবে। প্লাস পরীক্ষায় যখন কোয়েশ্চেন করা হবে, এটা কিন্তু ডিরেক্ট বা পিওর ম্যাথমেটিক্স এর কোর্স না যে আমি হচ্ছে সব ম্যাথমেটিক্স দিয়ে আপনাদেরকে 100 মার্কস এর অ্যানসার করতে দিব, এরকম না। ওইখানে থিওরি এন্ড ম্যাথমেটিক্স দুটো হচ্ছে কম্বাইন্ডলি কোয়েশ্চেন করা হবে। ক্লিয়ার সবার কাছে? তো এখন আমার যদি থিওরি আমি সঠিকভাবে অ্যানসার করতে চাই, তখন আমার ওর একদম বেস যেটা বা বেসিক যেটা, ওইটা হচ্ছে ক্লিয়ার থাকতে হবে যে আমি যে এই কাজটা করছি আসলে এটার আমার রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা। আমি যে ফিল্টার ডিজাইন করব, আমাদের বিভিন্ন টাইপস এর ফিল্টার আছে, লেটস সে আমার লো পাস ফিল্টার আছে, হাই পাস আছে, ব্যান্ড পাস, ব্যান্ড স্টপ। তাহলে এই যে এত ধরনের ক্রাইটেরিয়াতে যে আমরা সেট করি বা এত ধরনের ক্লাসিফিকেশন নিয়ে কাজ করি, এর আদৌ কোনো হচ্ছে ইমপ্যাক্ট আছে কিনা, বা এই ফিল্টারগুলো আমার রিয়েল লাইফে কোথায় কোনটা কাজে লাগায়, এগুলো হচ্ছে আপনাদেরকে একটু জানতে হবে। আর আমি সবসময় ট্রাই করি কোনো যেটাই আপনি করছেন ওইটার সাথে আপনার রিয়েল লাইফের কোনো কিছু আপনি রিলেট করতে পারছেন কিনা, এগুলো মিলায় পড়ানোর জন্য। যেমন হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনারা যখন ইলেকট্রনিক সার্কিট 1 কোর্সটা করবেন, ইলেকট্রনিক সার্কিট 1, তারপরে ইলেকট্রিক্যাল সার্কিট 1, 2, দেন হচ্ছে আপনার VLSI 1, এগুলা কিন্তু মোস্ট অফ দা কেসই হলো রিয়েল লাইফের সাথে ডিরেক্টলি ইনভলভ, ঠিক না? যেমন এই যে আমরা যখন বাসা বাড়িতে বিভিন্ন লোড কানেক্ট করি, এগুলো কি লোড থাকে, এসি লোড কানেক্ট করা থাকে। আবার হচ্ছে আমরা যখন ধরেন আপনি ইলেকট্রনিক সার্কিট 1 এ রেকটিফায়ার নিয়ে আপনাকে পড়ানো হবে, তাহলে এই রেকটিফায়ারের কাজটা কি, ডিসিটাকে কিভাবে এসি কেও কিভাবে ডিসি তে কনভার্ট করছে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার জিনিসটা কি, বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা আমরা কিন্তু মোবাইল চার্জারের মেকানিজমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে কোন পার্টে হচ্ছে আমি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটাকে ব্যবহার করছি, ওইখানে আমি হলো গিয়ে প্রথমে কি পালস সেটিং ডিসি পাচ্ছি না পিওর ডিসি পাচ্ছি, কেন পাচ্ছি, বা হচ্ছে আমি পালস সেটিং ডিসি থেকে পিওর ডিসি তে কিভাবে কনভার্ট করব, ক্যাপাসিটরের কাজটা কি, এগুলা কিন্তু সবই আপনাদেরকে 1 বাই 1 বা পোরশন টু পোরশন জানতে হবে, ঠিক আছে? তো এমন না যে আমি আসলাম জাস্ট মুখস্থ করলাম, পাস করে চলে গেলাম, একটা ভালো গ্রেড পাইলাম, এইটা যদি হচ্ছে মানে মেইন মোটিভ থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি গ্রেড ভালো পাইতে হবে, কারণ আপনারা যেহেতু জবে আসেন প্রমোশনের জন্য বা আদার্স বিভিন্ন ফ্যাসিলিটির কারণে আপনাকে হচ্ছে অবশ্যই একটা ভালো গ্রেড নিয়ে পাস করতে হবে, এটা আমিও জানি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে হচ্ছে যেই টপিকটা পড়ছি ওইটা আদৌ কোনো আমার জীবনে কাজে লাগছে কিনা বা বাস্তব কোনো উদাহরণ আছে কিনা, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, সো কোর্স লার্নিং আউটকামের লাস্ট দুইটা হচ্ছে অ্যাপ্লাই টেকনিকস সাচ অ্যাজ নোড, মেশ এন্ড নেটওয়ার্ক থিওরামস টু সলভ এসি সার্কিট, এন্ড ফাইনালি বিল্ড সিরিজ এন্ড প্যারালাল রেজোনেন্স, ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট, থ্রি ফেজ সার্কিট। তো আমরা এই যে বিভিন্ন নোডাল, মেশ বা নেটওয়ার্ক থিওরাম যেগুলো শিখবো, এগুলো কোথায় কোনটা অ্যাপ্লাই করা হয়, এই জিনিসগুলো আপনাদেরকে হচ্ছে জানতে হবে। তো একটা ব্যাপার একটু বলে রাখি, আপনারা যখন হচ্ছে ডিসি সার্কিটের কোর্স করবেন, ডিসি সার্কিটে কিন্তু এই টপিকগুলো সবই আপনাদের পড়ানো হবে। তো ওইখানের আর এখানে ডিফারেন্সটা কি, ওইখানে আমার কোনো ইকুয়েশনের মধ্যে ইমাজিনারি পার্টটা ইনক্লুডেড থাকে না, যেহেতু এখানে আমার অনলি রেজিস্টার নিয়ে আমরা ডিল করছি, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইনক্লুডেড না। বাট আমি যখনই এসিতে কাজ করব, আমার হচ্ছে ইমাজিনারি পার্টটা বাই ডিফল্ট চলে আসবে, বুঝতে পারলো? তো ইমাজিনারি পার্ট যদি চলে আসে, তখন কি আমরা ক্যালকুলেটরে স্ট্রেট ফরওয়ার্ড 2 ইকুয়েশনস 2 আননোন দিয়ে সলভ করতে পারবো? পারবো না। বা 3 ইকুয়েশনস 3 আননোন সলভ করা সম্ভব হবে না, যেটা আমার ডিসির ক্ষেত্রে খুব ইজিলি সলভ করা যেত, এসির ক্ষেত্রে আমাকে হচ্ছে ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই করে ওগুলা সলভ করতে হবে। সবচেয়ে বেস্ট ওয়ে হলো আমি যদি ক্রেমারস রুলটা অ্যাপ্লাই করি। ক্রেমারস রুল ইজ বোথ অ্যাপ্লিকেবল ফর 2 ভ্যারিয়েবলস এন্ড 3 ভ্যারিয়েবলস। সো আপনি দুইটা ভ্যারিয়েবল মানে ক্যালকুলেট করেন আননোন, অথবা তিনটা ভ্যারিয়েবল, সবখানে আপনি হচ্ছে ক্রেমারস রুলটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা অ্যাপ্লাই করা হচ্ছে কম্পারেটিভলি ইজি, সবগুলো মেথডের মধ্যে আপনার ক্রেমারস রুলটা ইজি। কারণ আপনি যদি অন্য গস জর্ডান বা অন্যান্য মেথডে যেতে চান, ওইগুলো হচ্ছে খুবই কমপ্লিকেটেড, ওইগুলো আপনার ম্যাথ কোর্সের জন্য অ্যাপ্লিকেবল, বাট নট অ্যাপ্লিকেবল ফর ইলেকট্রিক্যাল সার্কিট 2। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, সো এইগুলো মোটামুটি হচ্ছে আমাদের এই কোর্সের লার্নিং আউটকামস। আর প্রত্যেকটাকে বা আমরা হচ্ছে টপিক ওয়াইজ, উইক ওয়াইজ ডিভাইড করে দিয়েছি, আর কোন টপিকটা কভার করলে আপনার করেসপন্ডিং কোন সিএলএলটা ফুলফিল হবে এটাও হচ্ছে এখানে দেওয়া আছে। তো এই গাইডলাইনটা বা এই স্ট্র্যাটেজি যে ম্যাপটা আছে, এটাই আমরা হচ্ছে ফলো করব। আপনাদেরকে কোর্স আউটলাইনটা অলরেডি গ্রুপে দেওয়া আছে, কিন্তু
যারা নিউলি জয়েন তারা এটা দেখতে পাচ্ছেন না, এজন্য আমি আবার হচ্ছে ফরওয়ার্ড করে দিব। তো আমাদের এই যে বইটা পড়ানো হয়, বইয়ের পিডিএফ কপিটাও আমি আপনাদেরকে আরেকবার গ্রুপে শেয়ার করে দিব। এটা হলো আলেকজান্ডার সানিকু স্যারের ইলেকট্রিক্যাল সার্কিটের বইটা আমরা ফলো করি। কেউ চাইলে বয়েল স্টেনেটাও পড়তে পারেন অ্যাজ আ রেফারেন্স, বাট মেইন বুক হিসেবে আমি আলেকজান্ডার সানিকু স্যারেরটাকেই ফলো করি, ঠিক আছে? তো এখন অনেকে কোয়েশ্চেন করে যে আমরা কি এটার হার্ড কপিটা মানে কিনে রাখবো কিনা। বেটার না, বেস্ট ওয়ে হলো হার্ড কপিটাকে সংগ্রহ করা। কেন? কারণ হলো আপনার এই একটা বই দুইটা কোর্সে কাজে লাগবে। both for electrical circuit 1 and 2 মানে ডিসি সার্কিট এসি সার্কিট সেম বই ফলো করা হয়, এটা হয়তো আপনারা জানেন। আর আরেকটা কথা হলো, যেহেতু এর কিছু বেসিক আমার হচ্ছে এনার্জি কনভার্সন 1 এর ক্ষেত্রেও লাগছে, যদি আপনি কখনো কোনো কিছু ভুলে যান বা আটকে আছেন তখন কিন্তু এই বইটা থেকে আপনি একদম বেসিকগুলো একটু দেখে নিতে পারবেন, ঠিক আছে? আমার যেহেতু অনেকদিন এটা কাজে লাগবে, সুতরাং চাইলে আপনারা হার্ড কপিটা সাথে রাখতে পারেন, অথবা যদি মনে করেন যে সফট কপি এনাফ আপনাদের জন্য, ইটস আপ টু ইউ, আমার এটাতে কিছু বলার নাই। সো ফার্স্ট অফ অল ক্লাস 1 এর ক্ষেত্রে আমরা যে টপিকগুলো করব, ইন্ট্রোডাকশন টু অল্টারনেটিং কারেন্ট, এসি এন্ড সাইনোসয়েডাল ফাংশন, তারপর হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এন্ড ভোল্টেজ ইন এসি সার্কিট। আমরা এই ক্ষেত্রে ভোল্টেজের কারেন্টের ইকুয়েশনগুলো কিন্তু সবই আমাদের চেঞ্জ হয়ে যাবে। কেন হবে? কারণ এটা যেহেতু আমি এসি নিয়ে ডিল করছি, উইথ টাইম এটা ভ্যারি করবে। সো সাইনোসয়েডাল ওয়েভ ফর্মগুলো কিন্তু আমরা একটা ইকুয়েশন বা ফরম্যাট ফলো করবে, তাই না? আমরা যেমন আগে স্ট্রেট ফরওয়ার্ড ডিসি তে V = IR করে এসেছিলাম, যে কারেন্টকে আমি রেজিস্টারতে মাল্টিপ্লাই করে দিলাম, ভোল্টেজ পেয়ে গেলাম। এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। আমাদের ইকুয়েশন যখন আমরা ফাইন্ড আউট করব, তখন আমাকে অ্যামপ্লিটিউড ভোল্টেজ কত আছে, ওইখানে হচ্ছে কোনো ফেজ অ্যাঙ্গেল আছে কিনা, বা নাকি ইন ফেজ আছে নাকি আউট ফেজ আছে, সবকিছুই কিন্তু আমাকে কনসিডারেশনে আনতে হবে। আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা যখন হচ্ছে এই ভোল্টেজ কারেন্টের ওয়েভফর্ম নিয়ে ডিল করবেন, তখন লিডিং, ল্যাগিং, ইউনিটি, এই তিনটা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, যে কারেন্ট ভোল্টেজকে লিড করছে নাকি ল্যাগ করছে, অথবা হচ্ছে ভাইস ভার্সা। আমরা বলতে পারি, ধরেন আমি একটা জিনিসকে যদি এরকম ভাবে বলি যে কারেন্ট ভোল্টেজকে লিড করছে, তাহলে আরেকভাবে বলা যায় না যে ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করছে। সেভাবে তো আমরা জিনিসগুলোকে কনসিডার করতে পারি। তো এখন এই লিডিং, ল্যাগিং, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের উপর বেস করে আপনাকে আবার ডিসাইড করতে হবে এটা ইন্ডাকটিভ, ক্যাপাসিটিভ না পিওরলি রেজিস্টিভ লোড। তো এগুলোও কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে কমেন্ট আকারে ম্যাথমেটিক্স সলভ করার পর লিখে দিতে হবে। সো পিওরলি রেজিস্টিভ যেগুলা, এটা হচ্ছে আপনার কম্পারেটিভলি আমরা রিয়েল লাইফে একটু কমই দেখি, কারণ আমাদের কি থাকে, আইদার হচ্ছে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যে কোনো একটা কিছু কানেক্টেড থাকবে, অথবা বোথ কানেক্টেড থাকে। তাহলে এখন ওর উপরে কয়টা কম্পোনেন্ট কানেক্টেড আছে এর উপরে বেস করে আমাদেরকে হচ্ছে জিনিসগুলো ডিসাইড করতে হয়। বা পাওয়ার ফ্যাক্টর আমি যদি ইমপ্রুভ করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করা যায়, এই ধরনেরও কিছু মেথড আছে, ওগুলো আপনাদেরকে একটু শিখতে হবে। আমি আজকে জাস্ট ওভারভিউটা ফার্স্টে বলে দেই, তারপরে হলো কি টপিক ওয়াইজ ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট পড়ানো হবে। দেন সেকেন্ড ক্লাসে ফেজার এন্ড কমপ্লেক্স কোয়ান্টিটিজ, যেটা এতক্ষণ আমি আলোচনা করছিলাম যে এখানে আমাদেরকে কমপ্লেক্স কোয়ান্টিটিজ নিয়ে ডিল করতে হবে। তাহলে এখন এই কমপ্লেক্স কোয়ান্টিটিজটা আবার বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে, আইদার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে থাকতে পারে, অথবা যে x + iy যে সিম্পল ফরম্যাট আছে সেগুলোতে থাকতে পারে, ফেজারে থাকতে পারে। তো আমার কোন ফর্মে আছে, কোনটাতে আমি নিতে চাচ্ছি, সবগুলাই কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। তা আমি টাইম ডোমেনে রাখছি না ফেজার ডোমেনে নিয়ে যাচ্ছি, ম্যাথমেটিক্স সলভ করার সময় আমাকে কোন ডোমেইনটাতে রিপ্রেজেন্ট করতে হবে, আর যদি আমি ডোমেইন চেঞ্জ করি বোথ অ্যাপ্লিকেবল ফর ভোল্টেজ এন্ড কারেন্ট, এগুলোও আমাদেরকে খেয়াল রেখেই কাজ করতে হবে। তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইন এসি সার্কিট, ইম্পিডেন্স এন্ড ইটস রিলেশনশিপ উইথ রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স। তাহলে আমরা হচ্ছে এই টপিকগুলো যখন পড়ব, নতুন নতুন কিছু টার্মের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স। তো কোনটাকে আমরা কোন নামে ডাকবো, কেন ডাকবো, এগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ যখন আপনি ম্যাথমেটিক্স সলভ করবেন, লেটস আমি আপনাকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিলাম, আগে আপনারা যেই কাজ করতেন ডিসিতে, আইদার এটাকে সিরিজ প্যারালাল করে সলভ করে ফেলতেন, অথবা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন করতেন, যে কোনো একভাবে একটা মেথড অ্যাপ্লাই করে আপনারা ইজিলি সলভ করতে পারতেন। কেন পারতেন? কারণ ওইখানে হচ্ছে আমার সবগুলা সেম ইউনিটে দেওয়া থাকতো, যে আমার সবই রেজিস্টারে দেওয়া আছে, সবগুলার এককই ওহম, আমি ওটাকে সুন্দর মতো সিরিজ প্যারালাল কম্বাইন করে ফেলতাম। বাট আপনাকে এখন আমি ওই সেম ম্যাথই যদি একটু মানে এসিতে সলভ করাতে চাই, তখন আমার কি থাকবে, রেজিস্টারের সাথে আবার ক্যাপাসিটর থাকবে, ইন্ডাক্টর থাকবে। ক্যাপাসিটরের ইউনিট কিছু থাকে, মোস্ট অফ দ্য কেস ফ্যারাডেতে থাকে, অথবা মাইক্রোফ্যারাডে, মিলিফ্যারাডে থাকতে পারে, এটা ডিফারেন্ট, বাট মেইন হচ্ছে ফ্যারাডে, রাইট? আবার আমি যদি ইন্ডাক্টরের কথা চিন্তা করি, ইন্ডাক্টর আপনার মিলি হেনরিতে থাকতে পারে বা হেনরিতে থাকে, মানে মেইন হচ্ছে ইউনিটটা আমার হেনরিতে। তাহলে একটা ইউনিট চলে গেল আমার হেনরিতে, একটা চলে গেল ফ্যারাডেতে, একটা হচ্ছে
হচ্ছে ওহমে। এখন আমরা এই তিন ভাবে তো কখনো জিনিস কম্বাইন করা যায় না। আমরা ছোটবেলা থেকে কি শিখে এসেছি যে যখনই আমরা কোনো একটা প্রবলেম সলভ করতে যাব আমার সবগুলোর ইউনিট হচ্ছে সেম হতে হবে। আগে আমরা করতাম না যে যদি সিজিএস এসআই মিক্স আপ থাকতো আমরা যে কোনো এসআই ইউনিটে বা সিজিএস অথবা এমপিএস যে কোনো একটা ইউনিটে আমরা কনভার্ট করে নিতাম। এখানে হচ্ছে সেম, তাহলে আমাকে সবগুলোকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, সবগুলোকে ওহমে নিতে হবে। এখন আমি তো জোর করে নিতে পারবো না, ঠিক না? অবশ্যই একটা প্রসেস ফলো করে আমাকে নিয়ে যেতে হবে। তখনই হচ্ছে আপনি কিভাবে কনভার্সনটা করবেন ওই কনভার্সনের মেথড বা রুলসটা আপনাকে ফলো করতে হবে। তাহলে আমি যাকে হচ্ছে প্রথমে কোশ্চেনে হেনরিতে দেওয়া ছিল ওকে ওহমে নিতে গেলে একটা অবশ্যই পার্টিকুলার ইকুয়েশন আমাকে ফলো করতে হবে। সিমিলারলি আমাকে যেটা হচ্ছে ফ্যারাডেতে দেওয়া আছে ফ্যারাডে থেকে ওহমে নিতে গেলে ওইখানে আমাকে পার্টিকুলার একটা ইকুয়েশন ফলো করে ইউনিটটা ফার্স্টে সবগুলোকে ওহমে নিব, দেন আমি কনভার্ট যা করার সেটা পরবর্তীতে যে করব। বোঝা গেল? আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে এখানে যখন আমি অঙ্কগুলো করাবো দেখাবো যে ব্রাঞ্চ যখন আপনি নেবেন যে এই কয়েকটা কম্পোনেন্ট আমার সিরিজে কানেক্টেড আছে বা এগুলো আমার প্যারালালি কানেক্টেড আছে, এগুলোকে ডিনোট করে দিতে হয় যে আপনি কোন ব্রাঞ্চকে অ্যাকচুয়ালি কি দ্বারা রিপ্রেজেন্ট করছেন, কেন করছেন। তো ওগুলো আমরা সামনের দিকে দেখবো, কোনো অসুবিধা নাই। বাট এখন একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে যে ফেজার এন্ড কমপ্লেক্স কোয়ান্টিটিজ এর আন্ডারে সাব টপিক হিসেবে থাকবে হচ্ছে ফেজার রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েডস ফাংশন বা সাইনোসয়েডাল ফাংশন, complex number in AC circuit, impedance and its relationship with resistance and reactance. So এই কয়েকটা জিনিস আপনারা যদি কভার করতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে এসির বেসিকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনারা মানে গ্র্যাজুয়ালি একটু আস্তে ধীরে ভালো ভালো যে টপিকগুলো আছে সেগুলোর দিকে মুভ করবেন। আর এগুলো আপনার ক্লিয়ার না থাকলে আপনি থ্রুআউট দ্য সেমিস্টার যা যা পড়ানো হবে সবই কিন্তু উল্টাপাল্টা করে ফেলবেন। বুঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই যে পাওয়ারের কথা যেগুলো বলেছিলাম যে পাওয়ার ইন এসি সার্কিটস, এভারেজ পাওয়ার, ইফেক্টিভ কারেন্ট এন্ড ভোল্টেজ, রিয়েল রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার। এরপরে আছে হচ্ছে আপনার এগুলার ক্লাসিফিকেশন, পাওয়ার ফ্যাক্টর এন্ড ইটস সিগনিফিকেন্স, কিভাবে ক্যালকুলেট করে এই জিনিসগুলো। লাস্টে আমরা হচ্ছে রেজোনেন্স বা সিরিজ আরসি আরএলসি যে সার্কিট অ্যানালাইসিসের কথা বলেছিলাম, মেশ অ্যানালাইসিস ইন এসি সার্কিট। তো এই মেশ নোট এটা আমি আপনাদেরকে কিছুটা পরে পড়াবো। কারণটা কি? কারণ হচ্ছে আপনারা আগে ডিসিতে যখন এগুলো অ্যানালাইসিস করা শিখে যাবেন তখন আপনাদের জন্য ক্যাচ করাটা খুব ইজি হবে। তো মেইন যেটা যে আপনারা হচ্ছে যখন ডিসি সার্কিট অ্যানালাইসিস করবেন তখন হচ্ছে অনেক সময় মিউচুয়াল রেজিস্টার থাকে না, যেটা কানেক্টেড বোথ ইন লুপ 1 এন্ড 2, সেখানে আপনি ওই রেজিস্টারটাকে কিভাবে ডিল করছেন, আমি কারেন্টের ডিরেকশনটা কোন দিকে দিচ্ছি বা হচ্ছে আমার কারেন্টের যে মানে কারেন্ট ভোল্টেজ কারেন্ট রেজিস্টার কম্বাইন করে ইকুয়েশনগুলো লিখছি ওটা কিভাবে লেখা হয়, এগুলো সবই আপনাদেরকে ডিসি সার্কিটে শেখানো হবে। তো ওইখান থেকে আপনি যখনই শিখে আসবেন তার মানে আপনার বেসিক ক্লিয়ার। দেন আমি যখন হচ্ছে এসি সার্কিটে আপনাদেরকে মুভ করাবো তখন আপনাদের জন্য শুধু একটাই চ্যালেঞ্জিং পার্ট থাকবে যে ওইটাকে আমি কিভাবে সলভ করতে পারি, হাউ টু সলভ দ্য ইকুয়েশনস এন্ড গেট দ্য আননোন ভ্যারিয়েবলস। সো একটা ব্যাপার মাথায় রাখবেন যে আমার ইকুয়েশন ঠিক যতগুলো হবে আমি আননোন প্যারামিটার ঠিক ততগুলো ক্যালকুলেট করতে পারি, এটা তো সবাই জানেন, ঠিক না? লেটস সে আমার যদি দুইটা ভেরিয়েবল আননোন থাকে সেক্ষেত্রে আমার ক্যালকুলেট করতে গেলে মিনিমাম 2 ইকুয়েশনস লাগবে। যদি আমার তিনটা ভেরিয়েবল আননোন থাকে ক্যালকুলেট করতে গেলে আমার মিনিমাম 3 ইকুয়েশনস লাগবে। তো আমরা যখন একটা সার্কিট অ্যানালাইসিস করি ওখানে কিন্তু আপনাকে মেনশন করে দেয়া থাকবে না যে বাই ইউজিং মেশ অ্যানালাইসিস অর বাই ইউজিং নোডাল অ্যানালাইসিস সলভ দিস সার্কিট এন্ড ফাইন্ড আউট দিস আননোন প্যারামিটারস, এভাবে বলা থাকবে না। আপনাকে আমি ধরেন বলে দিলাম যে ফাইন্ড আউট দ্য ভ্যালুস অফ v1 v2 v3 অর লেটস সে i1 i2 i3, দেন আপনাকে ডিসিশন নিতে হবে যে ওইখানে আমি হলো কি কোনটা অ্যাপ্লাই করব, নোড অ্যাপ্লাই করব, নোডাল অ্যানালাইসিস না মেশ অ্যানালাইসিস। আর যদি আমি একটা সার্কিট দিয়ে আপনাদেরকে হচ্ছে থেভেনিন, নর্টন বা হলো সোর্স ট্রান্সফরমেশন এই সব ধরনের কোনো কাজ করতে বলি তখন হচ্ছে আমি একদম টাইটেলে হাইলাইট করেই দিব যে আপনাকে কোন মেথডটা ফলো করতে হবে। কেন হাইলাইট করে দিব? ধরেন যে অঙ্কটা আমি আপনার হচ্ছে থেভেনিন নর্টন দিয়ে সলভ করা যায়, এটা কি অন্য প্রসেসে সলভ করা যায় না? চাইলেও, কিন্তু এটার মধ্যে একটা ডিফারেন্স আছে যে আমি থেভেনিন দিয়ে করলে অনেক শর্ট টাইমে মানে আপনার হচ্ছে ইফেক্টিভ ওয়েতে জিনিসটা সলভ করতে পারবো, অন্য কোনো মেথড যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এরকম ইফেক্টিভ ওয়েতে আমি সলভ করতে পারছি না, বা ওইটার আলাদা স্পেসিফিকেশন আছে যে কোন কোন সার্কিটে আমি হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্টটাকে অ্যাপ্লাই করতে পারি। আবার কারণ হচ্ছে আমি সোর্স ট্রান্সফরমেশন করব, সোর্স ট্রান্সফরমেশন থেকে আমি জাস্ট একটু শর্টলি বলি। লেটস সে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টার যদি আমার সিরিজে কানেক্টেড থাকে তাহলে আমরা এটাকে ট্রান্সফার করে দিই হচ্ছে একটা কারেন্ট
ট্রান্সফরমেশন করে করছেন, এই অঙ্ক কি অন্যভাবে করা যায় না? নোট বা মেশ দিয়েও তো করা যেতে পারে, কিন্তু আমি আপনাকে যদি স্পেসিফিক ভাবে বলে দেই যে বাই ইউজিং সোর্স ট্রান্সফরমেশন ক্যালকুলেট দিস প্যারামিটারস বলে কিছু প্যারামিটার বলে দিলাম, তখন আপনাকে সোর্স ট্রান্সফরমেশনই অ্যাপ্লাই করতে হবে। আবার সুপারপজিশন থিওরাম বলে একটা থিওরাম আছে যেটা খুব ইন্টারেস্টিং। লেটস সে আমার যদি একটা সার্কিটে মাল্টিপল সোর্স কানেক্টেড থাকে, অনেকগুলো থাকে না, আমার যেমন হচ্ছে মনে করেন দুইটা কারেন্ট সোর্স কানেক্টেড আছে, একটা ভোল্টেজ সোর্স আছে, থাকতেই পারে, তাহলে তখন আমরা যখন হচ্ছে সুপারপজিশন করি এট আ টাইম আমি একটা করে সোর্সকে অ্যাক্টিভ রাখি, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হয়। ইনঅ্যাক্টিভ করার আবার কিছু নিয়ম আছে, যেমন কারেন্ট সোর্স থাকলে আমি ওপেন করে দিচ্ছি, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমরা প্রবলেমগুলোকে সলভ করি। তো এই ধরনের প্রবলেম যদি আসে তখন আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হবে যে এইটা অ্যাপ্লাই করে আপনি কাজটা করেন। আর যদি ওরকম না হয় তখন হচ্ছে আপনাদেরকে আগে এরকম একটি স্টেম দেওয়া থাকবে, যে স্টেমের বেসিসে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এটাতে কি অ্যাপ্লাই করব, অর স্ট্রেট ফরওয়ার্ড আপনার নিজে থেকে ডিসিশন নিয়ে অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, ওগুলো আপনারা সবকিছুই শিখবেন, সাথে হচ্ছে আপনার সিরিজ প্যারালাল যে আরসি সার্কিটগুলো আছে ওগুলো কিভাবে অ্যানালাইসিস করে সেগুলো আপনাদেরকে দেখানো হবে। আর যখনই আপনারা ওইগুলো হচ্ছে ভালোমতো শিখে যাবেন, এরপরে যে আপনাদেরকে আরএলসি আরসি এই ধরনের যে কম্বিনেশনগুলো আছে ওগুলো আপনাদেরকে ডিটেইলসে পড়ানো হবে। আচ্ছা, 6 নম্বর যে ক্লাস 6 এর যে টপিকগুলো আছে এর সাথে দেখেন একদম লাস্টে বলা আছে যে অ্যাপ্লিকেশন অফ নেটওয়ার্ক থিওরামস ইন এসি সার্কিট। সো এদের যে অ্যাপ্লিকেশনগুলো আপনাদেরকে জানতে হবে। একটা জিনিস মাথায় রাখেন, আমার এই কোর্সটা কিন্তু পুরোপুরি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। সো কোশ্চেন প্যাটার্নও কিন্তু ওরকমই হবে, যে আমি থিওরিতে যখন প্রশ্ন করব তখন একদম আপনাদেরকে বেসিক থেকে দুই একটা প্রশ্ন আমি করতেই পারি, যে এটা আমি কোথায় অ্যাপ্লাই করছি, কেন করছি, যদি না করা হতো তাহলে কি সমস্যা হতো। তো যখন একটা কোনো টপিকটা আপনারা স্টাডি করবেন, এগুলো অবশ্যই নিজেদের মাথায় কোশ্চেনটা আনবেন যে আমি যেটা করছি এটা আসলে কোথায় অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? বা আমি এটা যদি অ্যাপ্লাই না করে অন্য কোনো একটা মেথড অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে সমস্যাটা কি হতো, বা এই মেথডের হচ্ছে আমার সুবিধাটা কি কি, এইভাবে কিছু প্রশ্ন আপনাদের নিজের থেকেই করে তারপরে ওগুলো একটু মানে স্টাডি করতে হবে ইন ডেপথ। আর লাস্টের দিকে হলো আমাদের বিভিন্ন ধরনের যে ডোমেইন যেগুলোর কথা বলছিলাম, যে ফ্রিকোয়েন্সি ডোমেইন, টাইম ডোমেইনের কাজগুলো করানো লাগবে বা করতে হবে আপনাদের। তারপরে ট্রানজিয়েন্ট রেসপন্স অফ আরসি সার্কিট বা আরএল সার্কিটস ইন সাইনোসয়েডাল এক্সাইটেশন, introduction to transient response, RL circuits of sinusoidal excitation, time constant and its effect of transient response। তো এগুলো আগেই একবারে না বলি, কারণ এই জিনিসটা হচ্ছে আপনার ডিসির সাথে ভাবে যাবে না, তো এটা আলাদাভাবে আপনাদেরকে হচ্ছে পড়ানো লাগবে। তো আরো বেশ কিছু টপিক আছে, ওগুলো আমরা ধীরে ধীরে সবই ওয়ান বাই ওয়ান দেখবো। মোটামুটি আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য সব টপিক একসাথে দেখাইছি, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই, কারণ এগুলো হচ্ছে আমরা কিন্তু অনেকদিন সময় নিয়ে পড়বো। এই 14টা মানে 14টা ক্লাসে যে সেগমেন্টগুলো ডিভাইড করা আছে এটা তো আর একসাথে আপনার কভার হবে না, এটা হচ্ছে টাইম টু টাইম আমরা জিনিসগুলোকে আপডেট করে দিব। আর আরেকটাও যেটা লাস্টের দিকের যে টপিকগুলো আছে এটা আমি একটু বেশি হাইলাইট করতে চাই, লেটস সে ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট। তো এই ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিটটা আপনারা কি এনার্জি কনভার্সন 1 এর একটা ক্লাসও পেয়েছেন? হ্যাঁ, নাই? আচ্ছা, না পেলেও অসুবিধা নেই। এই ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিটটা হচ্ছে আপনাদের এনার্জি কনভার্সন 1 এর একদম হিউজ আকারে পড়ানো হবে, যে আমরা এই ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিটে কিভাবে ইউজ করছি বা ট্রান্সফরমারটা কেমন করে কাজ করছে, এদের মধ্যে যদি আমি কোনো ওয়্যারিং দিতে তার দিতে জোড়া লাগাই নাই, কিন্তু তার সত্ত্বেও এখান থেকে আউটপুটটা কিভাবে আসে, তো এগুলো আপনারা সবকিছু এই কোর্সে হচ্ছে জানতে পারবেন। আর অ্যানালাইসিস অফ থ্রি ফেজ সার্কিট এটা আপনাদেরকে এই কোর্সে কিছুটা দেখানো হবে। ব্যালেন্স থ্রি ফেজ যেগুলো আছে, ওয়াই ডেল্টা, ডেল্টা ডেল্টা, এই বিভিন্ন ধরনের কানেকশন ডায়াগ্রামগুলো বা কানেকশন নিয়ে আপনাদেরকে পড়ানো হবে। আর এর ডিটেইলসটা আপনারা জানবেন হচ্ছে পাওয়ার সিস্টেম 1 যে কোর্সটা আছে ওইখানে যে। তো এটা মানে মূলত বলতে গেলে আপনার পাওয়ার সিস্টেমের যে কোর্সগুলো আছে ওইটার একদম বেস। তো সামনের দিকে আপনারা এগুলোকে আরো মানে এলাবোরেট আকারে বিভিন্ন কোর্সে স্টেপ বাই স্টেপ জানতে পারবেন, ঠিক আছে? যেমন হচ্ছে যে ম্যাগনেটিক্যালি কাপলডের যে কনসেপ্টটা আছে, ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট, এর ডিটেইলসটা আসলে আপনার এনার্জি কনভার্সন 1 এর। এরপরে অ্যানালাইসিস অফ থ্রি ফেজ সার্কিট, অর্থাৎ আমি যেটা বললাম যে ব্যালেন্স থ্রি ফেজ, ওয়াই ডেল্টা বা আনব্যালেন্স থ্রি ফেজ যে কানেকশনগুলো, এটা আপনারা ডিটেইলস পাবেন হচ্ছে পাওয়ার সিস্টেম 1 এর যে। এরপরে ধরেন হচ্ছে ফিল্টার ডিজাইনিং, অ্যাক্টিভ ফিল্টার, প্যাসিভ ফিল্টার, তারপরে অ্যানালাইসিস যে টেকনিকগুলো, এটার বেসিকটা জানবেন এখানে, আর ডিটেইলসটা পাবেন হচ্ছে আপনাদের কমিউনিকেশন কোর্সে যে। বুঝে গেল? তো মোটামুটি যদি এখান থেকে
একটু আইডিয়াটা আপনারা গ্র্যাব করতে পারেন, তাহলে ওই কোর্সগুলোতে যে আপনাদের জিনিসগুলো রিলেট করতে খুবই সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কিছু টেক্সট বুককে অ্যাজ আ রেফারেন্স এখানে দিয়ে রেখেছি, আপনারা এই টেক্সট বুকগুলোকে চাইলে ফলো করতে পারেন। আর আমি হলো কি আপনাদের যে কোনো এক্সাম্পল প্রবলেম বলেন বা যে কোনো কিছু সলভ করা হচ্ছে এই যে আলেকজান্ডার সাদিকু স্যারের এই বইটা ফলো করে। এই বইটার পিডিএফ কপিটা অলরেডি আপনাদেরকে গ্রুপে দেওয়া আছে, আমি আবার ফরওয়ার্ড করব। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট, যদিও বা আমি ফলো করি 5th এডিশন, বাট আপনারা লেটেস্ট এডিশন ফলো করলেও কোনো অসুবিধা নেই, আলটিমেটলি হচ্ছে সবগুলোতে সেম কনসেপ্টই থাকে। ঠিক আছে? আচ্ছা, এই বইটাকে ফলো করে আমি প্রত্যেকটা আবার হলো আলাদা আলাদা লেকচার রেডি করেছিলাম। তো আপনাদের লেকচার 1 যেটা, এটা হচ্ছে মূলত আলেকজান্ডার সাদিকু স্যারের বইয়ের চ্যাপ্টার 9। এটা হচ্ছে চ্যাপ্টার 9 থেকে নেওয়া হয়েছে। তো আপনারা টেক্সট বুকটা এই বইটাই ফলো করবেন। আর চ্যাপ্টার 9 এ মূলত হচ্ছে আপনাদের সাইনোসয়েডস এন্ড ফেজের সম্পর্কে বলা। তো এতক্ষণ যেগুলো বলে যাচ্ছিলাম এটা হচ্ছে সামারি বলছিলাম, আর এটারই ডিটেইলসটা আপনাদের হচ্ছে এখানে দেখানো আছে। ঠিক আছে? আমরা মোটামুটি আজকে স্টার্ট করে দেই। আমি যদি স্লাইড শো না দেই তাহলে কি পেছন থেকে সবাই দেখতে পাচ্ছেন ঠিকমতো? যদি দেখতে পান তাহলে আমি আপাতত স্লাইড শোটা না দিয়ে দেখাই, কারণ এটা কেন জানি হচ্ছে না। তো প্রথমত আমরা এসি কম্পোনেন্টের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এটা কিভাবে কানেক্টেড আছে ফুল সার্কিটটা সিরিজে না? সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কোনটা সেম থাকে? কারেন্টটা ভোল্টেজ বলেন তো? কারেন্ট। কেউ বললেন ভোল্টেজ, কেউ বললেন কারেন্ট, যে কোনো একটা কনফার্ম করেন। কারেন্ট সমান থাকে, কারেন্ট সমান থাকে, ভোল্টেজ ভাগ হয়, ভোল্টেজ ড্রপ হয়। আচ্ছা, আমাদের হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সেম থাকে, ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। যতগুলো কম্পোনেন্ট আমার কানেক্টেড আছে প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজটাকে আমরা ডিভাইড করে দেই, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমার একটা সার্কিটের মধ্যে কতগুলো কম্পোনেন্ট কানেক্টেড আছে? দেখা যাচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রাইট? তো এর মধ্যে যেহেতু এটা সবগুলো কম্পোনেন্ট সিরিজে কানেক্টেড, তো যার ফলে আমার কি হচ্ছে, পুরো সার্কিটে আমি সেম কারেন্ট শো করছি আইএস, আর ভোল্টেজটা কি করেছি, প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে ডিফারেন্ট। আপনারা যখন ডিসি সার্কিট অ্যানালাইসিস করবেন এরকম ভাবে সার্কিটটা থাকতো না, যে মনে করেন এখানে আমার একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে পজিটিভ নেগেটিভ দিয়ে, তার সাথে হচ্ছে R1 R2 R3 এরকম ভাবে যদি কানেক্টেড থাকে, টোটাল সার্কিটে আই পরিমাণ কারেন্ট আমরা ফ্লো করাইতাম, ভোল্টেজ ড্রপটা V1 V2 V3 এভাবে দিতাম না R1 R2 R3 এর অ্যাক্রসে। তো এখানে যেহেতু হচ্ছে আমার সবগুলো কি ছিল, সেম প্যারামিটার ছিল রেজিস্টার, সো আমি ভোল্টেজটাকে V1 V2 V3 দিয়ে ডিফাইন করে দিতাম। আর এই ক্ষেত্রে আমার যেহেতু ডিফারেন্ট কম্পোনেন্ট, একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর, সুতরাং যার যার মানে সাবস্ক্রিপ্টে ওই ইয়ারটাকে দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। ঠিক আছে? তো এই ভোল্টেজগুলোকে আমরা আবার কিভাবে বের করতে পারি বা কারেন্টটা ক্যালকুলেশনের ইকুয়েশনগুলো কি সেটা এখানে দেওয়া আছে, যে আমি যদি পিওরলি রেজিস্টিভ কোন একটা সার্কিট নিয়ে ডিল করি তখন হচ্ছে আমার V ইকুয়াল টু কি আসবে, I ইনটু R। কিন্তু যখন আমি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে যাব, সমীকরণটা হয়ে যাবে হচ্ছে L ddt অফ I, ক্যাপাসিটরের অ্যাক্রসে কারেন্ট ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে C ddt অফ V। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন কি সবার শেখা আছে বা জানা আছে? ডিফারেন্সিয়েশন পারেন না বা ভুলে গেছেন এমন কয়জন আছেন? একটু হাত তুলে দেখি। প্র্যাকটিস নাই দেখে ম্যাক্সিমামই ভুলে গেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা নেক্সট দিন হলো শুরুতে ডিফারেন্সিয়েশনটা দেখাবো আপনাদের, তারপরে ক্যালকুলেশনে যাব। তো মনে করেন আমি জাস্ট বেসিকটা বলে দেই, যে আমার V এর একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি ddt অফ V যখন করব, V অফ t, তখন কি করতে হবে, t এর রেসপেক্টে এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝা গেল? তো যখন আমি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে কিছু রুলস আছে। লেটস সে আমি যদি এরকম ভাবে করতে চাই,
যে আমি মনে করেন sin ওমেগা t কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। sin কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? cos cos আসে। তাহলে cos ওমেগা t ddt অফ ওমেগা t এই পার্টটা আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কেন হবে? কারণ হলো কি আমার যদি এখানে ধরেন ওমেগা পার্টটা না থেকে শুধু ddt অফ sin t থাকতো তাহলে ওইটাকে আমরা লিখতে পারতাম হচ্ছে cos t। কিন্তু যেহেতু আমার t এর রিপ্লেসমেন্টে কি আছে? ওমেগা t আছে না? সুতরাং আমি যখন ডিফারেন্সিয়েট করব ওই ওমেগা t টাকে সহ নিয়ে আমাকে হচ্ছে আবার কাজ করতে হবে। তাহলে ওমেগা কনস্ট্যান্ট ওকে আমরা বাইরে বের করে দিব, তারপর t কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 এসে যাবে। তো এইগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। কেন হবে? কারণ আমি সামনের দিনগুলোতে যখন হচ্ছে অঙ্ক শুরু করতে যাব বা আপনার তো থিওরির সাথে সাথে আমাদের প্যারালালি ম্যাথগুলোকেও এগুলো ভেরিফাই করতে হবে বা প্র্যাকটিস করা লাগবে, তখন হলো আপনাদের একদম এই জিনিসগুলো মানে বেসিক হিসেবে কাজে লাগবে। আর এখানে আমাদের কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন এর কনসেপ্ট কি মনে আছে সবার? আচ্ছা, যদি না থাকে তাহলে ওইটা আপনাদেরকে দেখাইতে হবে, কারণ আমাদের কিন্তু এই ধরনের ম্যাথমেটিক্স সলভ করতে গেলে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ছাড়া আর কোনো ওয়েতে আপনি সলভ করতে পারবেন না। এটা আপনার ম্যান্ডেটরি থাকবেই। তো আমি ধরেন হচ্ছে যে ক্যাপাসিটর অ্যাক্রস যদি ভোল্টেজ বের করতে চাই তখনই আমার ইন্টিগ্রেট করে করতে হবে। আবার আমি কারেন্ট বের করতে চাইলে আমাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে। তো ইকুয়েশনগুলো আপাতত জেনে রাখেন। আজকে যেহেতু একদম ফার্স্ট ক্লাস ফ্রম দ্য বিগিনিং আমরা হচ্ছে স্টার্ট করেছি, তো সামনের দিনগুলোতে এগুলোর ডেপথে যে আমরা ক্যালকুলেশন বা ফিজিক্স সবকিছু নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এরপরে এই যে একটা সাইনোসয়েডস আমরা ফর্ম দেখতে পাচ্ছি, এই সাইনোসয়েডাল যে ইকুয়েশনটা আছে vt vm sin ওমেগা t। এখন আমি সেকশন এ তে মানে একটা কোশ্চেন করেছিলাম যে সাইন এর ওয়েভ ফর্মটা আমরা এরকম ভাবে যে হবে এটা কিভাবে বুঝলাম, ঠিক না? সবকিছুর তো একটা ম্যাথমেটিক্স কাজ করে, একটা ফিজিক্স কাজ করে, ঠিক না? তো এখন আমার এই যে সাইন এর ওয়েভ ফর্মটা যে এরকম, এটা কি আসলে কেউ মুখস্থ করে ড্র করে দিয়েছে নাকি মনে এসেছে তাই ড্র করেছে নাকি কোনো লজিক আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আর যদি কোনো লজিক থাকে সেই ক্ষেত্রে কোন লজিক ফলো করে আমার সাইনের গ্রাফটা এরকম এসেছে এটাও কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তারপরে দেখেন এখানে কিন্তু দুই ধরনের হচ্ছে প্যারামিটার ইউজ করা আছে। লেফট সাইডে এই যে ডায়াগ্রামটা, এতে আমি x অ্যাক্সিস বরাবর কি বসিয়েছি 0 পাই চয়েস পাই 3 পাই এরকম ভাবে এখানে দেওয়া আছে ওমেগা t। আর y অ্যাক্সিস বরাবর ভোল্টেজ অর্থাৎ vt। যখন আমি v টা দেখছি, v এর ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে এই x অ্যাক্সিস বরাবর টাইম অর্থাৎ t/2 টাইম পিরিয়ড, যেটা t/2 t এরকম ভাবে দেওয়া, y অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ভোল্টেজ দেওয়া। তাহলে এখন আপনি যখন গ্রাফ করছেন সাইনোসয়েডাল এই গ্রাফটাকে অ্যাজ আ ফাংশন অফ ওমেগা t আপনি প্লট করছেন নাকি অ্যাজ আ ফাংশন অফ t প্লট করছেন, এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। কোশ্চেনে আমি যদি একটা চেয়ে আপনি আরেকটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু টাইম স্কেলই আপনি ভুল করে ফেলবেন, মানে স্কেলিং করাটা। আমি যদি ওমেগা t এর পার্সপেক্টিভে হচ্ছে গ্রাফ করি তাহলে এটা দ্য আর্গুমেন্ট অফ সাইনোসয়েড। যদি আমি t এর পার্সপেক্টিভে করি, t টা হচ্ছে আমার টাইম পিরিয়ড বা টাইমটাকে ইন্ডিকেট করে। তাহলে এই দুটোর মধ্যে আবার ডিফারেন্সটা কি? আমার একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হতে কতটুকু সময় লাগছে বা হচ্ছে আমার টোটাল যে একটা সার্কেল বা সাইকেল কমপ্লিট হচ্ছে এটা আসলে কার রেসপেক্টে আমরা করছি, এটা কিন্তু আপনাদেরকে একটু জানতে হবে। লেটস সে একটা সার্কেল যদি আমি কনসিডার করি, সার্কেল টোটালটা কত? চয়েস পাই না? এদিকে পাই এদিকে পাই, অর্থাৎ টোটালটা হচ্ছে আমার চয়েস পাই। তাহলে এই জিনিসকে আমি যখন এরকম ভাবে দিচ্ছি তখন এখান থেকে এতটুকু ডিসটেন্স কি হচ্ছে? পাই। তারপরে এখান থেকে এতটুকু পুরো সাইকেল কমপ্লিট হলে এটা হচ্ছে চয়েস পাই। তো এই যে এই কাজগুলো যে আমরা করি, করার পরে এই বিভিন্ন পয়েন্ট বসাই কিভাবে আমি হচ্ছে সাইনের গ্রাফটা পাই, এটা জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ কি বলতে পারবেন যে সাইনের এই ধরনের কার্ভগুলো কিভাবে আসে? মানে আমি সাইনোসয়েডাল ফর্মটা যে এরকম একটা ঢেউয়ের মতো হবে এটা বুঝলাম কিভাবে? সাইনের অ্যাঙ্গেলের উপর সাইনের অ্যাঙ্গেলের উপর বলতে ম্যাক্সিমাম মিনিমাম সাইনের যে অ্যাঙ্গেলগুলো থাকে ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি। পজিটিভ নেগেটিভ সাইকেল আমি এভাবে না দিয়ে মানে এরকম ভাবেও দিতে পারতাম, এদিকে পজিটিভ দিলাম এদিকে নেগেটিভ দিলাম, কিংবা হচ্ছে আমি যদি এইভাবে দিই এটা পজিটিভ এটা নেগেটিভ, তাও তো হতো না। আচ্ছা আমি একটু ইজি করে দেই। দেখেন আমাদের হচ্ছে 0 থেকে যদি আমি শুরু করি 0 30 45 60 90 120 135 এভাবে হচ্ছে বিভিন্ন ভ্যালু নিয়ে আমরা ডিল করি না। সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রির ভ্যালু কত? 0। 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি হলো 1/√2, 60 হলো
√3/2 90 হচ্ছে 1 এভাবে চাই তাহলে 0 হাফ 1/2 √3/2 1 তো বাকিগুলো এরকম হচ্ছে আপনার গ্র্যাজুয়ালি মানে ইনক্রিজ হবে বা যে ভ্যালু আসবে তাহলে এদেরকে আমি যদি হলো পয়েন্টে পয়েন্টে বসাই লেটস সে আমি 0 এর ক্ষেত্রে বসালাম 0 তারপর হচ্ছে 45 এর ক্ষেত্রে বসালাম 1/2 পাই এর ক্ষেত্রে 180 তে কত হয় 0 হয়ে যায় টুয়াইস পাই আবার 0 হয় তারপরে এখানে যে নেগেটিভ আসে এরকম ভাবে যদি আমি প্রত্যেকটা পয়েন্ট বসিয়ে কানেক্ট করলে হচ্ছে আমার এই ধরনের একটা গ্রাফ আসবে আপনারা হায়ার ম্যাথে করেছিলেন না ওই যে বিভিন্ন ধরনের প্লট করা বা প্র্যাকটিক্যাল করার সময় আমাদের হচ্ছে বিভিন্ন ইকুয়েশন সলভ করে ওইটাকে আবার যে গ্রাফ পেপারে বসিয়ে লাইন ড্র করতে হয়েছিল না তো ওই সময় কিন্তু আমরা এগুলো আসলে করছি সাইন বলেন কস বলেন অথবা হচ্ছে যে কোনো ইকুয়েশন সলভ করে এটার প্লটিং সবকিছুই করা হচ্ছে হয়তো ভুলে গেছে বা মানে একটু স্কিপ করে গেছে তো আমাদের মেইন কনসেপ্টটা এখন যদি আপনাদের কেউ কোশ্চেন করে যে সাইনোসয়েডটাই বুঝলাম যে পজিটিভ থেকে পজিটিভ হাফ সাইকেলও থাকতে হবে নেগেটিভ হাফ সাইকেলও থাকতে হবে তাহলে তো আমি এটা অন্য প্যাটার্নে ড্র করলেও হতো তাহলে আমি যদি এই প্যাটার্ন বসাই তাহলে তো আমার এই ভ্যালু অনুযায়ী এই প্যাটার্ন আসে না আমার এই ভ্যালু অনুযায়ী হচ্ছে এই ধরনের প্যাটার্ন আসে সুতরাং আমাকে এটা আর কি তাকে বোঝায় বলতে হবে যে আমি এটাকে জাস্ট পয়েন্ট আউট করে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট জয়েন করার পরে আমার এই ধরনের কার্ভটা অ্যাজ আউটপুট পেয়েছি ঠিক আছে সিমিলারলি আপনি কজের ক্ষেত্রেও খেয়াল করে দেখেন কজের ক্ষেত্রে আপনি যদি এরকম বিভিন্ন ধরনের পয়েন্ট নিয়ে কাজ করেন লেটস সে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত ডিফারেন্ট পয়েন্টে বসানোর পরে এগুলোকে অ্যাড করে দেন তাহলে হচ্ছে আপনি কজের যে গ্রাফটা আছে ওটা পেয়ে যাবেন সেম অ্যাপ্লিকেবল ফর tan cot সবার ক্ষেত্রেই একই বুঝা গেল আচ্ছা আর এই যে টাইম পিরিয়ড যেটা এটার সাথে আপনার আর্গুমেন্ট অফ সাইনোসয়েডস মিলে কিছু রিলেশন আছে যেমন t is equal to হলো টুয়াইস পাই বাই ওমেগা এখন আমরা পর্যায়কাল পড়েছিলাম না যে পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগবে এই ধরনের আমরা কিছু কনসেপ্ট ফিজিক্সে পড়েছিলাম তাহলে এখানে আমার ফুল একটা সাইকেল কমপ্লিট হতে সময় লাগছে কত t পরিমাণ তাহলে অর্ধেক সাইকেল কমপ্লিট হতে কতটুকু টাইম লাগবে t/2 ওটাই কিন্তু এই যে সেকেন্ড b যে প্লটটা আছে এখানে শো করা যে আমার ফুল একটা সাইকেল কমপ্লিট হতে যদি t পরিমাণ সময় লাগে এই পর্যন্ত আসতে আমার টাইম লাগবে হচ্ছে t/2 তাহলে এই t এর সাথে আমি যদি আবার t/2 অ্যাড করি হবে 3t/2 এর সাথে আবার t/2 অ্যাড করলে টুয়াইস t এভাবে হচ্ছে আপনার স্কেলিংটা চলতে থাকে আর যখনই আমরা হচ্ছে অ্যাজ আ ফাংশন অফ ওমেগা t গ্রাফ প্লট করছি তখন আমার প্রত্যেকটা কতটুকু করে পাই টুয়াইস পাই 3 পাই 4 পাই এভাবে হচ্ছে গ্র্যাজুয়ালি আপনার ইনক্রিজ করে তো আপনি কার রেসপেক্টে হচ্ছে প্লটিংটা করছেন এটা অবশ্যই একটু খেয়াল করবেন পরীক্ষার সময় এগুলো আপনাদেরকে মাথায় রেখে অ্যান্সারটা করতে হবে আর এখন থেকে সবসময় মাথায় রাখবেন যে আমি যদি সাইনোসয়েডাল ভোল্টেজের কথা বলি বা সাইনোসয়েডাল কারেন্টের কথা বলি তখন আপনাদের ইকুয়েশনটা চলে আসবে আইদার v = vm sin omega t ফর ভোল্টেজ ক্যালকুলেশন আর i = im sin omega t ফর কারেন্ট ক্যালকুলেশন তো এই ওমেগা টি এর সাথে যদি কোনো অ্যাঙ্গেল দেয়া থাকে +φ দিয়ে ওইটা হচ্ছে আপনার ফেজ অ্যাঙ্গেল ইন্ডিকেট করে আর এখানে +φ দিয়ে কিছু নাই মানে আমার ফেজ অ্যাঙ্গেল এখানে 0 কারণ আমাকে অন্য কোনো কিছু আমি ফেজের সাথে দেখাচ্ছি না যেটা মেইন ইকুয়েশনটা এখানে শো করা আছে ঠিক আছে আচ্ছা এটাতে হলো আপনার এই যে বেসিক অফ সাইনোসয়েডস বলা যে সাইন এন্ড কোসাইন ফাংশন স্যাটিসফাই দ্য পিরিয়ডিক কন্ডিশন সো দে আর পিরিয়ডিক ফাংশনস দ্য টাইম পিরিয়ড t is the time of one complete cycle মানে আমরা কমপ্লিট একটা সাইকেল করতে যে পরিমাণ সময় লাগে এটাকে আমরা ক্যাপিটাল T দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি the frequency f is the number of complex cycle per second that means f is equal to 1/t যে আমার প্রত্যেকটা সাইকেল কমপ্লিট হতে কতটুকু কি সময় লাগছে এই জিনিসগুলো এখানে ইন্ডিকেট করা সো এই ইকুয়েশনগুলো আপনাদের সামনের দিনগুলোতেও কাজে লাগবে তো এটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করে দেব আপনারা একটু দেখবেন বাসায় আচ্ছা ক্লাসের শুরুতে আমি কয়েকটা টার্ম নিয়ে কথা বলছিলাম না লিডিং ল্যাগিং ইউনিটি এখানে দেখেন অলরেডি এই লিডিং ল্যাগিং এর কনসেপ্টটা চলে এসেছে আমি যখন এই দুইটা ইকুয়েশন নিয়ে ডিল করছি আমার ফার্স্টের যে বেস ইকুয়েশনটা ছিল এটা কি vm sin omega t আর এর সাথে কি বলেছিলাম যে যদি আমি একটা সার্টেন অ্যাঙ্গেল যোগ করি লেটস সে এখানে যেমন ফাই পরিমাণ অ্যাঙ্গেলের কথা বলা আছে তাহলে এখানে v2 এর ইকুয়েশনটা হলো vm sin omega t প্লাস ফাই অর্থাৎ আমার শিফটটা কতটুকু হবে ফাই পরিমাণ শিফট হবে যেহেতু প্লাস ফাই আছে প্লাস ফাই থাকার অর্থ হলো আমার লেফট শিফট হবে এটা কি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো আচ্ছা তাহলে আমার একদম বেস যে সমীকরণটা vm sin omega t এটা স্টার্ট হবে কোন পয়েন্ট থেকে এখান থেকে শুরু হবে একটা পিওর সাইনোসয়েড আমি পাইলাম
আর যেটা ওমেগা টি প্লাস 5 অর্থাৎ আমার 5 পরিমাণ যদি লেফট শিফট হয়, লেফট শিফট হওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছে আরেকটা কার্ভ স্টার্ট হবে। তাহলে এই দুইটার মধ্যে আপনার কম্পারিজন করে আগে ডিসাইড করতে হবে যে কোনটা আমার লিড করছে, কোনটা ল্যাগ করছে, কত ডিগ্রিতে লিডিং ল্যাগিং আছে। আর একটা কন্ডিশন দেখেন এখানে মেনশন করা আছে যে phi is not equal to 0। এর কারণটা কি? কারণ আমার phi যদি মনে করেন 0ই হয়ে যেত তখন তো ওটা আর হইতোই না, দুটো কি ইন ফেজ চলে আসতো, রাইট? তাহলে আমি হ্যাঁ অন্য যেই ভ্যালুই হোক আপনার 15 ডিগ্রি হোক 30 ডিগ্রি হোক আমার কোনো আপত্তি নাই, বাট এটা কখনোই হচ্ছে 0 ডিগ্রি হতে পারবে না। 0 ডিগ্রি হলে সেটা ইন ফেজ ইন্ডিকেট করে। তাহলে সবাই একটু পড়ে দেখেন। আমার একটা ইকুয়েশন বলা ছিল যে লেটস সে Vt is equal to Pm sin omega t plus phi where omega t is plus phi is the argument and phi is the phase angle। আপনাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, সো কেউ চাইলে একটু নোট করে রাখতে পারে যে omega t plus phi is the argument and phi is the phase। both argument and phase can be indicates or by radians or degree। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই লাইনগুলোকে একটু মার্ক করে দেন যে v2 leads v1 by phi। আমার v2 টা কি আগে শুরু হচ্ছে না, v2 টা v1 এর আগে শুরু হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি যে v2 leads v1 by কত ডিগ্রি, phi। or vice versa আমি বলতে পারি যে v1 lags v2 by phi। মানে আইদার আপনি বলতে পারেন যে v1 v2 কে ল্যাগ করছে অথবা বলতে পারেন যে v2 v1 কে লিড করছে। কত ডিগ্রিতে লিড বা ল্যাগ করছে সেটা হচ্ছে phi পরিমাণ, মানে phi অ্যাঙ্গেলে লিডিং বা ল্যাগিং এর কাজটা হয়। আর কন্ডিশনটা কি, obviously phi is not equal to 0, মানে phi 0 এর সমান হতে পারবে না। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি। এটা একটু ড্র করেন তো খাতায়, সুন্দর করে রাখবেন, একদম পয়েন্টগুলো যাতে হাইলাইটেড থাকে এটা একটু এনশিওর করবেন। দুইটা কিন্তু আমার আচ্ছা বাই দ্য ওয়ে এটা ড্র করার একটা প্যাটার্ন আছে। আমার সবগুলোর ক্ষেত্রে ভোল্টেজ অ্যাম্পলিটিউড কত, Vm পরিমাণ না। সো আমি যখন এটা ড্রয়িং করব একটা এই জায়গা দিব একটা এখানে দিব তাহলে কিন্তু হবে না, দুইটাকে আপনার একদম সেম বরাবর রাখতে হবে। শুধুমাত্র যেহেতু আমার ফেজ অ্যাঙ্গেলটা ডিফারেন্ট সুতরাং আমার ওই পরিমাণ ফেজটাকে শিফট করে দিতে হবে। ক্লিয়ার? এই ড্রয়িংগুলো ভুল হলে কিন্তু পরীক্ষায় মার্কস পাবেন না। বড় করা যাবে না। বড় করা যায়, সত্যি বড় করতে গেলে স্লাইড শো দিয়ে বড় করলে আবার চলে যাচ্ছে।
কি একটু আমার বুঝাইলে ভালো হয়। PM হচ্ছে ভোল্টেজের অ্যামপ্লিটিউড ভ্যালুটা। যেমন আমার এখানে ধরেন একটা সার্টেন ভ্যালু দেওয়া থাকলো, লেটস সে 10 বা 20, তাহলে আমরা যে এখানে রেঞ্জ লিখি না, যে স্কেলিং করার সময় 5 বা 10 যেটা লিখি, তাহলে PM টা অ্যাকচুয়ালি ওই ভ্যালুটাকে ইন্ডিকেট করে, যেটা আমাদের অ্যামপ্লিটিউড। তাহলে এই দুইটা Maximum amplitude। হ্যাঁ মেইনলি ওখানে হচ্ছে আপনার দুইটাই কি PM দেওয়া না, বোথ ফর V1 এন্ড V2, তাহলে দুইটাই হচ্ছে আমার ভোল্টেজ অ্যামপ্লিটিউড, দুইটাই সেম। এটা আপনার কোশ্চেনে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবেন একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকবে, তো আমরা যখন ড্র করব তখন দুইটাই যেহেতু আমার সেম ভোল্টেজ ইন্ডিকেট করছে, যার জন্য এই দুইটাকে আমার একই বরাবর ড্র করতে হবে, নাহলে কি হবে অ্যামপ্লিটিউডটা আমার ডিফারেন্ট হয়ে যাবে, রাইট? দেওয়ার পরে একে মানে V1 এর ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাঙ্গেলটা 0 ছিল, যার জন্য আমি কোনো অ্যাঙ্গেল শো করি না, একদম 0 থেকে স্টার্ট করে দিয়েছি। আর V2 এর ক্ষেত্রে যেহেতু 5 পরিমাণ শিফটিং ছিল, এখানে আমি যে 5 পরিমাণ লেফট শিফট করে তারপর হচ্ছে ড্র করছি। বুঝা গেল? সবাই কি কমপ্লিট এতটুকু পর্যন্ত? আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে কোঅর্ডিনেট ক্যালকুলেশন লাগবে। আপনারা কি যে চারটা কোঅর্ডিনেটে ডিভাইড করে কখন সাইন থাকলে cos হয় বা tan থেকে cot হয়, এই জিনিসগুলো কি মনে আছে সবার? অ্যাঙ্গেলের আচ্ছা, এই জিনিসটাকে আমি খুবই ইজি ভাবে হলো আপনাদেরকে একটু শিখাই দেব। সেটা হচ্ছে চারটা কোঅর্ডিনেটে আমি ডিভাইড করে নিয়ে 90 90 করে ইনক্রিজ করব। যেমন ফার্স্ট কোঅর্ডিনেটে লেটস আমি রাখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, সেকেন্ডে রাখবো 90 প্লাস থিটা 180 মাইনাস, থার্ডে রাখবো আবার 180 প্লাস 270 মাইনাস, ফোর্থে যে 270 প্লাস থিটা 360 মাইনাস থিটা। এইভাবে হচ্ছে আমি কোঅর্ডিনেটটাকে ফার্স্টে ডিভাইড করব। করার পরে অড নাম্বার থাকলে কিভাবে সলভ করতে হয়, ইভেন নাম্বার থাকলে কিভাবে সলভ করতে হয়, আমরা কখন একটা থেকে একটা ট্রান্সফার করব, কোন সময় ফিক্সড রাখবো, এই জিনিসগুলো আপনাদেরকে যখন আমি ইকুয়েশন সলভ করাবো তখন আমি দেখাই দেব ইনশাআল্লাহ। তো একটা ব্যাপার একটু মাথায় রেখে, আমরা ত্রিকোণমিতির যে সমীকরণগুলো সলভ করেছিলাম, sin cos এ ডিফারেন্ট সমীকরণে আমরা ডিল করেছিলাম, যে sin a + b সমান sin a cos b + cos sin b, অথবা cos a + b সমান লিখেছিলাম cos a cos b - sin a sin b। ওই ধরনের ইকুয়েশনগুলো আপনি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সিম্পলিফিকেশন করতে যাবেন তখন আপনার কাজে আসবে। যেমন এই কোর্সটাতে আমি যেমন শুরু থেকেই বলছি যে আপনার বোথ ম্যাথ এন্ড থিওরি দুইটাকে প্যারালালি কাজ করতে হবে। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলেই আপনার সাইনের টার্মগুলো এখানে আসবে। আপনি যখন পাওয়ার ক্যালকুলেশন করতে যাবেন তখনও এই টার্মগুলো আপনি পাবেন। তো এই বেসিক কিছু ইকুয়েশন আপনাকে একটু জেনে রাখেন, আর অ্যাডভান্স লেভেলের যেগুলো আমাদের লাগবে ওইটা আমি একদম আপনাদেরকে সেগমেন্ট ওয়াইজ ডিভাইড করে চারটা সেগমেন্ট কখন কোন ইকুয়েশন অ্যাপ্লাই করতে হয় এটা বুঝিয়ে বলে দেব। ওকে, সবাই এই ম্যাথটা একটু ট্রাই করেন তো, দেখে করেন না, নিজেদের মতো করে একটু ট্রাই করে দেখেন তো পারেন কিনা। ইকুয়েশনটা লিখতে বলেছে ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড, ফেজ, টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইনোসয়েডস where Vt is equal to 12 cos 50t plus 10 degree। তাহলে আমার এই সমীকরণ থেকে কি কি বের করতে হবে? অ্যামপ্লিটিউডের মান বের করা লাগবে, ফেজ লাগবে, টাইম পিরিয়ড লাগবে আর ফ্রিকোয়েন্সি। এই চারটা আননোন প্যারামিটারস ক্যালকুলেট করতে হবে। সবার সমীকরণটা তোলা হলে বলবেন, আমি এটা সরাই দিব। Vt equal to 12 cos 50t plus 10 লেখা হচ্ছে না? 12 cos 50t plus 10। সবাই নিজেদের মতো চেষ্টা করে দেখেন তো হয় কিনা। 12 cos 50t plus 10 এখান থেকে ক্যালকুলেট করবেন, আচ্ছা এবার আমি সরাই নাই, ক্যালকুলেট করবেন হচ্ছে অ্যামপ্লিটিউড, ফেজ, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, চারটা আননোন প্যারামিটার।
বুঝাই দিলে ভালো হয়। ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখান থেকে আমাদের এই যে একটু আগে একজন কোয়েশ্চেন করেছিল যে অ্যামপ্লিটিউডটা কিভাবে বের করতে হয় বা অ্যামপ্লিটিউড জিনিসটা কি, তাহলে আমরা যদি মেইন ইকুয়েশনের সাথে কম্প্যারিজনে যাই, কি বলবো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে মেইনটার সাথে যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে এখানে vm এর ভ্যালু কত আসবে 12, রাইট? cos ওমেগা t আমাদের ফরম্যাটটা কি ছিল sin ওমেগা t প্লাস ডেল্টা বা phi যেটা আমরা বলি, তাহলে এখানে ওমেগার ভ্যালু কত, ওমেগা t যদি হয় ওমেগার মান কত আসে 50, আর হচ্ছে phi যে অ্যাঙ্গেলটা আছে phi কত ডিগ্রি 10 ডিগ্রি। তাহলে আমাদেরকে এখান থেকে যে যে প্যারামিটারগুলো বের করতে বলা হয়েছিল তার মধ্যে থেকে আমরা অ্যামপ্লিটিউড আর ফেজটা স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট দেখেই বলতে পারছি যে অ্যামপ্লিটিউড হচ্ছে 12 ভোল্ট আর ফেজ হলো 10 ডিগ্রি, কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া আছে ওমেগার ভ্যালু 50, টাইম পিরিয়ডের ফ্রিকোয়েন্সি কি সরাসরি আমার ইকুয়েশনে দেওয়া ছিল না, তাহলে কি করতে হবে ওই যে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে ওইখান থেকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্যাপিটাল T that indicates the time period, and by using the value of capital T next stage we have to calculate the value of frequency f। তাহলে প্রথমত আমি যখন ওমেগা থেকে ক্যাপিটাল T এর মানটা বের করতে যাব আমার ইকুয়েশন কোনটা অ্যাপ্লাই করতে হবে, ওমেগা t is equal to twice pi একটা আমরা দেখে এসেছিলাম না, কেন এসেছিলাম ওটা তো গ্রাফ থেকে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে যদি আমি জাস্ট সাইড চেঞ্জ করে দেই t ইকুয়াল টু আসবে twice pi by ওমেগা, যার যার ভ্যালু বসিয়ে দিলে আপনি এখান থেকে টাইম পিরিয়ডটা পেয়ে যাবেন। আর টাইম পিরিয়ড যদি পেয়ে যান ফ্রিকোয়েন্সি বের করা খুবই ইজি, ফ্রিকোয়েন্সি সমান কি f is equal to 1/t, তাহলে জাস্ট মানটা বসিয়ে দিয়ে ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে নিতে পারবো। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ, টাইম পিরিয়ডের ক্ষেত্রে এটা সেকেন্ড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড। তো আপনাদেরকে ইউনিটগুলো খুবই কেয়ারফুলি বসাতে হবে, কারণ ইউনিট যদি ভুল হয়েছে সেক্ষেত্রে মার্কস কমে যাবে। বুঝা গেল? লেখা হয়েছে সবার? দ্রুত লিখি। বেশি কি কঠিন মনে হচ্ছে? করছি, প্র্যাকটিস নাই তাই। এক্স্যাক্টলি, আপনাদের এটা আগে সবই করেছেন কিন্তু প্র্যাকটিস নাই, এটা একটা ইস্যু। আরেকটা হলো আজকে একদম শুরুর ক্লাস, তো একটা ক্লাস দেখলে একটু মানে মনে হতে পারে যে অনেক কিছু, বাট উইথ টাইম যখন আমি ধীরে ধীরে সব টপিক ওয়াইজ পড়বো ইজি হবে। এটা ইনশাআল্লাহ একটা পার্ট ছিল সাইনোসয়েডাল, আমাদের একটা পার্ট ছিল সাইনোসয়েডাল পার্ট ছিল। আপনাদের ডিপ্লোমাতে এগুলো সবই করে এসেছেন, কারণ এটার হচ্ছে আপনারা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও করে এসেছেন, তারপর তো ভুলে গেছেন। প্র্যাকটিস নাই। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে সিমিলার প্যাটার্নেরই আরেকটা ম্যাথ দেখানো আছে, এগুলো নিয়ে আর আমরা কথা না বাড়াই। এরপরে আমরা মেইন কনসেপ্টটা থেকে চলে যাই, সবাই একটু কথা না বলে খেয়াল করেন। আমাদের মেইনটা হচ্ছে ফেজারের যে মানে ফরম্যাটগুলো আছে, আমি একদম ক্লাসের স্টার্টিং এ বলেছিলাম যে টাইম ডোমেইন থেকে আমাদের ফেজার ডোমেইনে নেওয়াটা জরুরি, বা ওইখানে নেওয়ার পরে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। লেটস সে আমার যদি ইকুয়েশনটা এরকম ভাবে দেয়া থাকে যে Vm is equal to cos omega t plus phi, টাইম ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা যদি এই ইকুয়েশনের মাধ্যমে হয়, এই জিনিসকে আমরা ফেজার ডোমেইনে বলবো হচ্ছে Vm angle of phi। সো আমার বেসিক ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, যা phasor is a complex number that represents the amplitude and phase in a sinusoid। তাহলে Vt is equal to Vm cos omega t is the representation in time domain, and এই ইকুয়েশনটাকে আমি ফেজার ডোমেইনে হচ্ছে v equal to Vm angle of phi আকারে প্রকাশ করতে পারবো। ঠিক আছে? তো কথা হলো যদি cos এ দেয়া থাকে তাহলে না হয় আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম, যদি আমার sin এ থাকে
সাইনে দেওয়া থাকতে পারে না, তখন আমাদের ইকুয়েশনে হচ্ছে 90 ডিগ্রি ফেজ শিফটমেন্টের ব্যাপারটা চলে আসবে, কারণ সাইনের থেকে কজের নিচে 90 ডিগ্রি শিফট করলেই আসে না, ওই যে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা যখন করি তখন কি হয়, সাইন থাকলে কজ হয়ে যায়, কজ থাকলে সাইন হয়ে যায়। তাহলে আমি একে যদি এরকম ভাবে vm sin omega t plus phi দিয়ে লিখলাম, ওরই ফেজর ডোমেন হয়ে যেত phi minus 90। সেম অ্যাপ্লিকেবল ফর কারেন্ট ইকুয়েশন im cos omega t plus phi কে আমি im angle of theta বা phi দিয়ে লিখতে পারি, im sin omega t plus theta কে im angle of theta minus 90 ডিগ্রিতে লেখা যায়। এটা ডিরেকশনগুলো সবগুলো এখানে দেখানো আছে, যে যদি আপনার লিডিং ডিরেকশন হয় তাহলে হচ্ছে আপওয়ার্ডে যাবে, যদি ল্যাগিং ডিরেকশন হয় তাহলে হচ্ছে ডাউনওয়ার্ডে আসবে, সবগুলো আপনাকে এখানে দেখানো আছে। So to get the phasor representation of a sinusoid, we express it in cosine form and take the magnitude and phase. So আমরা হচ্ছে most of the phase যখন সলভ করব তখন এদেরকে সাইনোসয়েডে এরকম ভাবে রিপ্রেজেন্ট করে নিয়ে তারপরে হচ্ছে ওটার ফেজর ডোমেনের কিভাবে লেখা যায় ওগুলা দিয়ে বাকি কাজগুলো করতে হবে। তো সবসময় একটু মাথায় রাখেন যে আমি cos কে যদি বেস ধরে নেই, মানে cos এর ক্ষেত্রে আমি যদি এরকম নরমালি phi পরিমাণ দিয়ে রিপ্রেজেন্ট করি, sin আসলে obviously আমাকে যে -90 এই টার্মগুলোকে আনতে হবে, ঠিক আছে? তো এগুলো সামনের দিকেও আপনারা পাবেন, এখন জাস্ট একটু ধারণাটা নিয়ে রাখেন। এই টেবিলটা কি সবাই খাতায় লিখে রাখবেন নাকি আমি পিডিএফ পরে শেয়ার করে দিব, এখান থেকে দেখবেন? PDF সেভ করে দিন। ওকে, নেক্সট হচ্ছে যে একটু আগে যে ট্রান্সফরমেশনের কথা বলছিলাম, যে আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন গুলো কোন সময় লাগবে, কেন লাগবে, ওগুলো এখানে দেওয়া আছে। যে আমরা যদি হচ্ছে মানে একটা ফাংশন থেকে আরেকটাতে ট্রান্সফারও করতে চাই, লেটস সে টাইম ডোমেন থেকে ফেজর ডোমেনে নিব অর ভাইস ভার্সা করব, সেসব ক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের কনসেপ্টগুলো কাজে আসবে। তো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখানো আছে, এগুলো আমরা আরেকটু ডেপথে যখন স্টাডি করব তারপরে আপনাদেরকে সলভ করব, সেক্ষেত্রে সুবিধা হবে। আজকে জাস্ট বেসিকগুলো দেখে নেন। সবাই এই তিনটা ইকুয়েশন অবশ্যই খাতায় লিখবে। তা হচ্ছে বিভিন্ন ফর্মে যে রিপ্রেজেন্টেশনগুলো, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম, এই তিনটা ফর্মের ইকুয়েশন সবাই খাতায় লিখেন। তো আপনারা এটার সাথে মোরাললেস পরিচিত আছে যে আমি যখন হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করতে যাব, এখানে বোথ আমার রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট থাকবে। So if the real part indicates x and imaginary part indicates y, then the main equation will be x plus আগে করেছেন i y, এখন সেটা হচ্ছে j y হয়ে গেছে। আগে i দিয়ে আপনি কমপ্লেক্স বুঝিতেন, এখন ওটা j দ্বারা বোঝানো হয়। সবাই ইকুয়েশন তিনটাকে নোট করে নেন। লাস্ট ইকুয়েশন ওটা কি পাওয়ার এর উপরে পাওয়ার না ওপরের সাথে ওইটা আছে এর উপরে লাস্ট ইকুয়েশনে e এর উপরে পাওয়ার r ইনটু e টু দি পাওয়ার j5, যে এক্সপোনেনশিয়ালি যদি আমাকে রিপ্রেজেন্ট করি তাহলে হচ্ছে এই সমীকরণটা দিয়ে করা যায়। আর এই ধরনের যে ক্যালকুলেশনগুলো আছে ওটা মূলত আসছে আপনার কমপ্লেক্স নাম্বারের কোয়াড্রেন্ট ক্যালকুলেশন থেকে, ওটাকে আমি আজকেই দেখাই দিব না নেক্সট ক্লাসে দেখালে ভালো হবে। প্রথম দুইটা পারি, এটাই পারি না। r ইকুয়াল z ইকুয়াল টু r ইনটু e টু দি পাওয়ার j5, আচ্ছা আমি দেখাবো এগুলো সবই। এখানে হচ্ছে আপনি যখন মেইনলি এই ইকুয়েশনগুলোকে নিয়ে কাজ করবেন, ধরেন হচ্ছে একটা সমীকরণকে তো আমি অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, যেমন আমরা যখন এই রিয়েল ইমাজিনারি নিয়ে কাজ করি তখন হচ্ছে আমাদের একটা পার্টে যদি এরকম ভাবে আমরা একটা প্লট ড্র করে নেই, নেয়ার পরে এখান থেকে আমরা sin cos tan ডিফারেন্ট প্যারামিটার ক্যালকুলেট করতে পারবো। সো ওইটার থেকে আবার হচ্ছে যদি আমি আপনার পিথাগোরিয়ান থিওরামটা অ্যাপ্লাই করি, ওইটার থেকে অ্যাকচুয়াল যে আপনার অতিভুজের ভ্যালুটা আছে সেটাকেও বের করা যায়। তো ওগুলা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে করে আপনি সবগুলা ফরম্যাটই হচ্ছে 1 বাই 1 দাঁড় করাতে পারবেন। যদিও বা পরীক্ষায় আপনাদের ডেরিভেটিভ কখনো দেওয়া হবে না, বাট স্টিল হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখাই দিব আর কি, ঠিক আছে? ওই যেদিকে কোয়াড্রেন্ট ক্যালকুলেশন দেখাবো ওর সাথে এলটাইম এগুলোকে আমি কভার করে দেব। মেবি এই ক্লাসগুলো কি রেকর্ডিং আছে? রেকর্ডিং হচ্ছে তো। আজকেরটা রেকর্ডিং হচ্ছে, প্রিভিয়াসগুলো রেকর্ডেড আছে, আমি আপনাদেরকে গ্রুপে আবার ফরওয়ার্ড করব, কারণ আপনারা মানে নতুন সবাই যারা যারা আজকে ক্লাসে এসেছেন ইউটিউব চ্যানেলের লিংকটাও দিয়ে দিন। আচ্ছা ওইটা আপনারা সার্চ করলেও পারবেন, ইলেকট্রিক্যাল সার্কিট 2 ফল 2025 সাজিদা নোভাদে সার্চ করলেও প্লেলিস্টটা পেয়ে যাবেন। আর তারপর আমি গ্রুপে দিয়ে দিব, না অসুবিধা নাই। ওকে, আর
এই জায়গায় হচ্ছে আজকে অনেক কিছু বলেছি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু নোট করে রাখেন যেটা আপনার নেক্সট ক্লাসে অবভিয়াসলি কাজে লাগবে, তা হচ্ছে এই ইকুয়েশনগুলোর ক্যালকুলেশন। যে আমার সামারি অফ ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ইন কেস অফ রেজিস্টর, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর, ভোল্টেজের ইকুয়েশনগুলো কেমন হতে পারে, এটার ফ্রিকোয়েন্সি ডোমেইনের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এই টেবিলটা সবাই একটু খাতায় লিখে রাখেন। যদিও বা আমি আপনাদেরকে হচ্ছে শেয়ার করে দিব, বাট স্টিল খাতায় থাকলে সুবিধা হবে অঙ্কগুলো করতে। আজকে যারা ক্লাসে এসেছেন তারা কি সবাই এই গ্রুপে আছেন? জি জি। ওকে, সবাই একটু গ্রুপটা কাইন্ডলি ফলো করেন। ওইখানে আমি হচ্ছে প্রথমত আপনাদের লেকচার শিট যেটা আছে, লেকচার শিটটা দিয়ে দিয়েছি, লেকচার প্ল্যান। তো ওইখানে লেকচার প্ল্যানে যে আজকে ক্লাসের শুরুতে যেটা দেখে আমি পড়াচ্ছিলাম, ওই লেকচার প্ল্যানটা দেওয়া আছে। সাথে হচ্ছে ইউটিউব টিউটোরিয়ালের ক্ষেত্রে কিছু স্পেসিফিক লিংক প্রোভাইড করা। এট দ্য সেম টাইম প্লেলিস্টের যে লিংকটা আছে ওইটাও আমি আপনাদের গ্রুপে দিয়েছি। ওই প্লেলিস্টে জাস্ট ক্লিক করলে সোফার যেগুলো পড়ানো হয়েছে বা প্রিভিয়াস যদি আমি কোনো কিছু অ্যাড করে থাকি ওগুলো পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে আপনার মেইন বইটা দেওয়া আছে, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিটস 5th এডিশন আলেকজান্ডার সাদিকু স্যারের। আর আজকের যে লেকচারটা অর্থাৎ লেকচার 9টা আপনাদেরকে ওখানে শেয়ার করে দেওয়া আছে। তো মোটামুটি এগুলাই হচ্ছে আপনারা একটু স্টাডি করেন, তারপরে সামনের দিনগুলোতে এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস তো দেখবই, তখন আরো জিনিসগুলো বা কনসেপ্টগুলো আরো ইনশাআল্লাহ ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে? আর আজকে আপনাদের আর কি কি ক্লাস আছে, রুটিন সবাই কি পেয়েছেন? রুটিনটা আমি আজকে ক্লাসে আসার আগে আরেকবার ফরওয়ার্ড করে দিয়েছিলাম, কারণ রুটিনে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছিল দেখে। তো আপনারা দেখবেন সেকশন বি তে যে সেগমেন্টগুলো মানে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আপনাদের 901 এ হওয়ার কথা ছিল, আইদার 901 অথবা এই যে এখানে বসে আছে 902, এই দুটার মধ্যে যে কোনো একখানে হবে। আর আরেকটা কথা যেটা আপনাদের হচ্ছে মেইনলি স্যার ডিভাইড করে দিয়েছিলেন যে 001 থেকে স্টার্ট করে 110 পর্যন্ত হচ্ছে সেকশন এ তে ক্লাস করবে, আর 111 থেকে স্টার্ট করে রেস্ট অফ দ্য স্টুডেন্ট সেকশন বি। কিন্তু অনেকেই আছেন যে যারা হচ্ছে লাস্টের দিকে ক্লাসগুলো পান নাই মানে সেকশন এর সাথে, তারা চাইলে ফর দিস সেমিস্টার মানে পুরোটাই আপনারা সেকশন বি তে কন্টিনিউ করতে পারেন। বুঝতে পেরেছেন? এটা আপনাদের জন্য ইজি হবে। আর নেক্সট সেমিস্টার থেকে আপনাদেরকে আবার এই রোলের সেগমেন্টটা দেওয়া হবে, তখন আপনি ওই অনুযায়ী আপনার সেকশন বুঝে ওভাবে ক্লাস করবেন শুরু থেকে। ক্লিয়ার সবার? আচ্ছা, এখানে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন আছে আজকে যেগুলো পড়েছি সব কোনো কিছু নিয়ে? মোটামুটি কি বুঝতে পারছেন জানো কি হবে বা কি কি করানো হবে এই টাইপের জিনিসগুলো বুঝতে পারছেন? ফাইন, ফার্স্ট ক্লাস অনুযায়ী যদি এইটুকু অন্তত বুঝতে পারেন তাহলেও হবে। আর একটা ব্যাপার যেটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেহেতু এই সেমিস্টার আপনাদের সার্কিট 1 এন্ড 2 দুইটা কোর্স প্যারালালি করতে হচ্ছে, সুতরাং সার্কিট 1 এর পড়াগুলো খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে বুঝবেন, কারণ ওইখানে যত বেসিক আপনি শিখে আসবেন সবগুলাই কিন্তু
2 তে যে আবার ইমপ্লিমেন্ট করতে হবে। তো ওইটার বেসিক ক্লিয়ার না থাকলে আলটিমেটলি আপনার এখানে হচ্ছে কোপা করাটা কোয়াইট টিপিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? তো ওগুলো পরে ওটা যখনই আপনার মেশ নোডাল অ্যানালাইসিস এগুলো একটু আগায় যাবে তখন হচ্ছে আমি এগুলার অঙ্কর সাথে রিলেট করে দিব। আর ক্রেমারস টুল কি কারো জানা আছে? ক্রেমারস টুলটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি 2 ভেরিয়েবলস 3 ভেরিয়েবলস এগুলোর ক্ষেত্রে? যদি জানা না থাকে তাহলে ওটা আমি একদম শুরুতে আপনাদেরকে ইকুয়েশন থেকে কিভাবে সর্ট আউট করতে হয় ওটা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা একটা মিনিট।